প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমাদের লেকচারটি হচ্ছে তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতির বাণিজ্য নীতি অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে এটি আমাদের তৃতীয় লেকচার। আজকে আমি মূলত আলোচনা করব শুল্ক ও আয় বন্টন সম্পর্কিত স্টপলার-স্যামুয়েলসন তত্ত্বটি নিয়ে। শুল্ক আয় বন্টন সম্পর্কিত, শুল্ক আরোপের ফলে আয় কিভাবে বণ্টিত হয় সে সম্পর্কিত স্টপলার-স্যামুয়েলসন তত্ত্ব। তো এই তত্ত্বটি ডব্লিউ.এফ. স্টপলার এবং পি.এ. স্যামুয়েলসন তাদের দ্য রিভিউ অফ ইকোনমিক স্টাডিজ নামক নিবন্ধে এই তত্ত্বটি তারা প্রকাশ করেছিলেন। এই তত্ত্বের মূল বক্তব্য হলো যে কোনো দেশের কোনো দ্রব্যের উপরে যদি শুল্ক আরোপিত হয়, কোনো দেশের কোনো দ্রব্যের উপরে যদি শুল্ক আরোপিত হয়, তাহলে শুল্ক আরোপিত ওই সংরক্ষিত শিল্পের যে উপাদান গুরুত্ব সহকারে ব্যবহৃত হয়, যে উপাদান বেশি ব্যবহৃত হয় বা উপকরণ বেশি ব্যবহৃত হয়, তার মজুরি বা দাম বেড়ে যায়। মজুরি বা দাম বৃদ্ধি পায় এবং পাশাপাশি জাতীয় আয়ের বন্টনেও একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অর্থাৎ শুল্ক আরোপের ফলে যে শিল্পটা সংরক্ষিত হয়ে যাচ্ছে, শুল্ক দ্বারা তো আমরা শিল্প সংরক্ষণ করে সরকার, যে শিল্পটা সংরক্ষণ করা হচ্ছে সেই শিল্পে যে উপকরণ ব্যবহার করা হয় সেই উপকরণের পাওনা মূল্য বা মজুরি কি হয়ে যায়, বেড়ে যায় এবং এর ফলে কি হয়, জাতীয় আয়ে এক প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো এই তত্ত্বটি ব্যাখ্যার জন্য ওনারা বেশ কিছু অনুমিতি ব্যবহার করেছেন। যেমন সেগুলো হচ্ছে যে দুটি দ্রব্য বিবেচনা করতে হবে। আমরা ধরলাম যে একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটি হচ্ছে ওয়াই দ্রব্য। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় দুটি উপকরণ ব্যবহৃত, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। আমি এখানে চিত্রে এই এক্স অক্ষে শ্রম এবং ওয়াই অক্ষে মূলধনের পরিমাণ দেখিয়েছি। এবার উৎপাদন অপেক্ষিত হবে যে একমাত্রা সমজাতীয়, এটি হবে একক মাত্রা সমজাতীয়। এছাড়া উপকরণের বাজার, দ্রব্য বাজার এবং উপকরণ বাজার উভয় বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকবে। তাছাড়া এক্ষেত্রে দুটি দ্রব্য যেহেতু আমরা বিবেচনা করছি, একটি এক্স ও ওয়াই, এক্স দ্রব্য হবে শ্রম সমৃদ্ধ এবং ওয়াই দ্রব্য হবে মূলধন সমৃদ্ধ। আর আমরা ধরে নিচ্ছি যে বিবেচ্য দেশ শ্রম সমৃদ্ধ যে এক্স দ্রব্য সেটি রপ্তানি করে এবং মূলধন সমৃদ্ধ যে ওয়াই দ্রব্য সেটি আমদানি করে। এখন এই তত্ত্বটি যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি, আমরা ধরলাম যে বিবেচ্য দেশটি যেহেতু মূলধন সমৃদ্ধ ওয়াই দ্রব্য আমদানি করে, তো ওয়াই দ্রব্যের উপরে যদি শুল্ক আরোপিত হয়, আমদানিকৃত ওয়াই দ্রব্যের উপরে যদি শুল্ক আরোপিত হয়, তবে সেক্ষেত্রে আয় বন্টনে কী ধরনের প্রভাব পড়ে বিষয়টি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে একটি বক্স ডায়াগ্রাম অঙ্কন করেছি। এই বক্স ডায়াগ্রামটিতে ও এক্স হচ্ছে রপ্তানিজাত দ্রব্যের উৎপাদনের মূল বিন্দু এবং ও ওয়াই হচ্ছে আমদানিকৃত দ্রব্য উৎপাদনের মূল বিন্দু। এখন মুক্ত বাণিজ্যের আওতায় আমরা ধরলাম যে যখন মুক্ত বাণিজ্য সংগঠিত হয় তখন বিবেচ্য দেশটি এই যে ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই, এই যে রেখা, এটাকে বলা হয় চুক্তি রেখা। দুটি মুক্ত বাণিজ্যের আওতায় এটি হবে দুটি দেশের চুক্তি রেখা। প্রথমে আমরা ধরে নিলাম যে ও এক্স ও ওয়াই মুক্ত বাণিজ্যের আওতায় ও এক্স ও ওয়াই পি বিন্দুতে উৎপাদন করে। ধরলাম যে বিবেচ্য দেশটি হচ্ছে পি বিন্দুতে উৎপাদন করে। তাহলে ও এক্স পি, এই যে ও এক্স পি এই রেখাটি, ওএক্সপি রেখা দ্বারা বোঝানো যাচ্ছে যে রপ্তানিজাত দ্রব্য হচ্ছে শ্রম সমৃদ্ধ। এটি হচ্ছে রপ্তানিজাত দ্রব্য যেটা শ্রমের দিকে ঘেঁষে আছে বা শ্রমের দিকে বেঁকে আছে। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে যে রপ্তানিজাত দ্রব্যটি হচ্ছে শ্রম সমৃদ্ধ। এবং ও ওয়াই পি এই যে রেখাটি, ও ওয়াই পি এই রেখাটি দ্বারা বোঝানো যাচ্ছে যে আমদানিকৃত দ্রব্যটি হচ্ছে মূলধন সমৃদ্ধ। এখন এই আমদানিকৃত দ্রব্য ওয়াইয়ের উপরে যদি শুল্ক আরোপ করা হয়, এতে শুল্ক আরোপের ফলে কি হবে, এতে দেশের অভ্যন্তরে
রপ্তানিজাত আমদানিকৃত দ্রব্যের কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কারণ শুল্ক আরোপের ফলে ওই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, ফলে অভ্যন্তরীণভাবে সেটি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ত্বরান্বিত হবে। অর্থাৎ আমদানিকৃত দ্রব্যের উপরে শুল্ক আরোপিত হওয়ার ফলে কি হবে, অভ্যন্তরীণ উৎপাদনটা বেড়ে যাবে, ওই দ্রব্যের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে, এবং কি হবে, এতে করে দেশের শ্রম সমৃদ্ধ, যেহেতু ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে, যে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার দরুন রপ্তানিজাত যে এক্স দ্রব্য ছিল তার উৎপাদন হ্রাস পাবে। শুল্ক আরোপের ফলে ওয়াই দ্রব্য যেটা আমরা আমদানি করতো, ওই দেশটি যেটি আমদানি করতো, শুল্ক আরোপের ফলে দেশের অভ্যন্তরেই ওই দ্রব্যের উৎপাদন বাড়বে। বিধায় কি হবে, যে দ্রব্যটি এক্স দ্রব্য রপ্তানি করতো সেই দ্রব্যের উৎপাদন কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। ফলে এই যে ভারসাম্য পি বিন্দুটা, সেটা পি থেকে পি প্রাইমে স্থানান্তরিত হবে। পি প্রাইমে স্থানান্তরিত হওয়ার ফলে কি বোঝা যাচ্ছে, এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে রপ্তানি খাতে আগে রপ্তানি খাত ছিল বেশি মূলধন নিবিড়, এখন সেটা শ্রমনিবিড় হয়ে যাচ্ছে। রপ্তানি দ্রব্যটি হয়ে যাচ্ছে শ্রমনিবিড়, এবং আগের চেয়ে বেশি শ্রমনিবিড় হয়ে পড়ছে, এবং আমদানি প্রতিযোগী শিল্পেও শ্রমনিবিড়তা আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমদানি প্রতিযোগী মানে রপ্তানিমুখী যে শিল্প, সেখানেও কি হচ্ছে, আগের চেয়ে শ্রমের ব্যবহারের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, সেটা হচ্ছে যে আমদানি শিল্পে উৎপাদন বাড়ার সাথে সাথে আমদানি শিল্পের এই ওয়াই দ্রব্যটা যেটা আমদানি করছে, শুল্ক আরোপের ফলে কি হচ্ছে, দেশের অভ্যন্তরে এই আমদানি শিল্পের উৎপাদন বেড়ে যাচ্ছে। তো এই আমদানি শিল্পের উৎপাদন বাড়ার সাথে সাথে এই খাতে আগের চেয়ে বেশি মূলধন ব্যবহার করা হবে। সেটা আগের চেয়ে কিছুটা শ্রমনিবিড় হয়ে গেলেও, যেহেতু এই দ্রব্যের উৎপাদন বাড়ছে, দ্রব্যটি যেহেতু মূলধন নিবিড়, কি হবে, মূলধনের ব্যবহার আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। অন্যদিকে মূলধনের যেহেতু আমদানি বিকল্প শিল্পে যেহেতু মূলধন বেশি বৃদ্ধি পাচ্ছে, মূলধনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, রপ্তানিমুখী শিল্পে মূলধনের দাম অনেক বেড়ে যাবে। অর্থাৎ রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রেও মূলধনটির দাম বেড়ে যাবে। ফলে মূলধনের দাম বেড়ে যাওয়ার কারণে রপ্তানিমুখী শিল্পটি আরো বেশি শ্রমনিবিড় হয়ে পড়বে। ঠিক আছে, আরো বেশি শ্রমনিবিড় হবে, কিন্তু তারপরেও রপ্তানিমুখী শিল্পটা আরো বেশি শ্রমনিবিড় হওয়ার পরেও শ্রমের দাম কমে যাবে। কারণ কি, রপ্তানিমুখী শিল্পের উৎপাদন আগের চেয়ে কমে যাচ্ছে, আমদানিমুখী শিল্পের উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণ, যেটা বলেছি যে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার দরুন এক্স দ্রব্যের উৎপাদন আগের চেয়ে কমে যাচ্ছে। তো বিধায় কি হবে, এক্স দ্রব্যটি শ্রমনিবিড় হওয়া সত্ত্বেও শ্রমিকের মজুরি কমে যাবে বা শ্রমের দাম কমে যাবে, কারণ হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস করে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তো ওয়াই দ্রব্য কিছুটা শ্রমনিবিড় হয়ে গেল, ওয়াই দ্রব্যের মূল উপাদান কি, ওয়াই দ্রব্যটি হচ্ছে মূলধন নিবিড় একটি প্রযুক্তিতে উৎপাদিত হয়। তো কাজে মূলধনের ব্যবহার শ্রমের চেয়ে অনেক বেশি বাড়বে, মূলধনের দাম বেড়ে যাবে, এবং শ্রমের দাম এক্ষেত্রে কি হবে, কমে যাবে। তো এটি আসলে স্টপলার-স্যামুয়েলসন তার তত্ত্বে দেখিয়েছেন যে মূলধন সমৃদ্ধ ওয়াই দ্রব্যের উপরে শুল্ক আরোপ করার ফলে কি হচ্ছে, শ্রমিক সমৃদ্ধ রপ্তানি খাত থেকে মূলধন সমৃদ্ধ আমদানি খাতের দিকে শ্রম ধাবিত হয়। এতে মূলধন প্রতি শ্রমিকের দাম বাড়ে, মূলধন প্রতি শ্রমিকের দাম বেড়ে যায়, কিন্তু শ্রমিকের কি হয়ে যায়, প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়। শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পায়, কিন্তু মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বেড়ে যায়। তো শ্রমিকের এই প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার দরুন কি হয়ে যায়, শ্রমের মজুরি কমে যায়, কিন্তু মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার দরুন মূলধনের মূল্য বেড়ে যায়। তো কাজে দেখা যাচ্ছে যে এই যে আমদানি দ্রব্য ওয়াই এর উপরে শুল্ক আরোপ করায় ওয়াই দ্রব্যের মূল উপকরণ মূলধনের মূল্য আসলে আগের চেয়ে বেড়ে যায়। এটাই ছিল স্টপলার-স্যামুয়েলসন তত্ত্বের মূল বক্তব্য, যে দ্রব্যের উপর শুল্ক আরোপ করা হয় সেই দ্রব্য উৎপাদনের মূল উপকরণের কি হয়ে যায়, বাজার মূল্য বেড়ে যায়। এবং আয় বন্টনে যে প্রতিক্রিয়া হয় সেটা সরাসরি এখানে নির্ধারণ করা যায় না, এই চিত্রের সাহায্যে নির্ধারণ করা যায় না গেলেও এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি, যেহেতু আমদানি বিকল্প শিল্পের দিকে এই শিল্পের উৎপাদন বেড়েছে, ফলে মূলধন সেখানে বেশি ধাবিত হয়, মূলধনের উৎপাদন বাড়ে, এবং রপ্তানিচালিত শিল্পের পরিমাণ কমে যায় বিধায়, উৎপাদন কমে যায় বিধায় সেখান থেকে শ্রম আগের চেয়ে কম ব্যবহৃত হয়। তার মানে আয় বন্টনে একটা পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, সেটা নির্ধারণ করা না গেলেও একটা প্রতিক্রিয়া সাধিত হয়। অর্থাৎ শুল্ক আরোপের ফলে আয় বন্টনে একটা প্রতিক্রিয়া এখানে দেখা দেয়। এটাই
অর্থাৎ জাতীয় একটা পুনর্গঠন ঘটে। এটি হচ্ছে মূলত স্টপলার-স্যামুয়েলসনের তত্ত্বের মূল কথা। এখন প্রতি আমরা জানি যে সকল তত্ত্বেরই সমালোচনা থাকে, এই তত্ত্বটিও সমালোচনার ঊর্ধ্বে নয়। এক্ষেত্রে বেশ কিছু সমালোচনা রয়েছে, যেমন যদি রপ্তানি দ্রব্যের বৈদেশিক চাহিদা স্থিতিস্থাপক না হয়ে অস্থিতিস্থাপক হয়, সেক্ষেত্রে এই তত্ত্বটা কার্যকরী হয় না। ঠিক আছে, রপ্তানি দ্রব্যের চাহিদা যদি স্থিতিস্থাপক না হয়ে অস্থিতিস্থাপক হয়ে যায়, সেক্ষেত্রে এই তত্ত্বটি আর কার্যকর হয় না। অর্থাৎ যদি রপ্তানি দ্রব্য নির্দিষ্ট কি পরিমাণ উৎপাদন করতে হবে সেটা ফিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যায়, রপ্তানি দ্রব্য হ্রাস করার কোনো রপ্তানি চাহিদা হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বিধায় এই তত্ত্বের কোনো কার্যকারিতা থাকে না। এরপর কোনো দেশের ভোগ প্রবণতা উৎপাদন স্তর দ্বারা প্রভাবিত হতে পারে। ঠিক আছে, কোনো দেশের ভোগ প্রবণতা তার উৎপাদন দ্বারা প্রভাবিত হতে পারে। তো এই ক্ষেত্রে এই তত্ত্ব আসলে কার্যকরী হয় না। ভোগ প্রবণতার উপরে উৎপাদন অনেকটা নির্ভর করছে, সেটা আমদানি রপ্তানি এটার উপর আসলে নির্ভর করছে না। এরপর হচ্ছে দেশের আয়তন বড় হলে তত্ত্ব কার্যকরী হওয়ার সম্ভাবনা কম, কারণ দেশের আয়তন যত বড় হবে শ্রম আর মূলধনের পরিমাণও বেশি হবে। শ্রমের পরিমাণও অনেক বেশি হবে, বিধায় এই রপ্তানিতারিত যে এক্স দ্রব্য সেখান থেকে শ্রম হ্রাস করতে হবে না, সেটার উৎপাদন হ্রাস করতে হবে না, এবং শ্রম সেখান থেকে শ্রমের মজুরি সেখানে কমবে না, অর্থাৎ এই তত্ত্ব সেখানে কার্যকরী হবে না। এরপর যদি রপ্তানির অভ্যন্তরীণ মূল্যের তুলনায় আমদানির অভ্যন্তরীণ মূল্য আপেক্ষিকভাবে কম হয়, তবে তত্ত্ব কার্যকরী হবে না। ঠিক আছে, এরপরে এই তত্ত্বে দুটো উপকরণ বিবেচনা করা হয়েছে, একটা শ্রম একটা মূলধন। কিন্তু যদি একাধিক উৎপাদনে যে আরো উপকরণগুলো আছে সব উপকরণ যদি ব্যবহৃত হয়, তবে সেক্ষেত্রে সেটার কোনো ব্যাখ্যা এই তত্ত্ব প্রদান করতে পারে না। তো এই সকল সমালোচনার ঊর্ধ্বেও এই তত্ত্বটি আসলে আয় বন্টন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, এবং এটা আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আজকে এই তত্ত্বটির মাধ্যমে আমি ক্লাস শেষ করব, এবং শেষ করার আগে একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে সংরক্ষণের পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ আলোচনা করো। সংরক্ষণের পক্ষে বিপক্ষে যুক্তিসমূহ আলোচনার পর আমরা অবাধ বাণিজ্য নিয়ে আলোচনা করব, এবং এরপরে এই চ্যাপ্টার আমাদের খুব বেশি বাকি থাকবে না, আমরা 2-1 লেকচারের মধ্যে এটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে